ঘটনার পর সন্দেহজনক ১৯ জনের নামে করা হয় মামলা। অপতৎপর পুলিশ উল্টো দিকে এক ধাপ এগিয়ে চার্জশিট দিয়েছিল ১৯ জনের পরিবর্তে ২৫ জনের নামে। পরবর্তীতে উল্টো দিকে আরও এক ধাপ এগিয়ে ২০ জনের ফাঁসি আর ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। কেন এমন নজিরবিহীন জুডিশিয়াল ম্যাসাকার, তাই ভিডিওতে তুলে ধরা হবে। আসলে কি দণ্ডপ্রাপ্ত ২৫ জনই ঘটনায় জড়িত? আর জড়িত না হলে আসামি বা হলো কিভাবে? চলুন দেখে আসি। নিশ্চয়ই কারো অজানা নয়, শেখ হাসিনার রেজিমে সচিবালয় থেকে একেবারে পতিতালয় পর্যন্ত প্রত্যেকটা নির্দেশ আসত গণভবন তথা ডিপ স্টেট থেকে। ঘটনার পর পুলিশের তৎকালীন আইজিকে কি করার নির্দেশ দেওয়া হয়েছিল শুনুন। বলার ভঙ্গিটা খেয়াল করুন। বুয়েটের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার সাথে সাথে খুব সকালবেলা আমি যখন খবর পেলাম, সাথে সাথে আমি পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছিলাম আলামতগুলি সংগ্রহ করতে, এবং সাথে সাথে আমি বলছি যে কোন রুম কোথায় কারা ছিল, যে কটা পড়া সব কটা ধরে অ্যারেস্ট করো। সবগুলি কিন্তু যে কটা হাতে পেয়ে সবগুলি কিন্তু অ্যারেস্ট করেছে। এটা তো আমি বিবেচনা করবো না। হাসিনার নির্দেশ মতো শুরু হয়ে গেল এলো পাথারে ধরপাকড়। কোনো প্রকার যাচাই বাছাই না করেই তড়িঘড়ি করে আটক করা হলো ১০ জনকে। তখনও কিন্তু কোনো মামলা হয়নি। উপাদান শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশ। সিসিটিভি ফুটেজ দেখে সন্ধ্যার পর চকবাজার থানায় ১৯ জনের নামে মামলা করা হয় বলে দেখা যায়। দুপুর পর্যন্ত আটককৃত ১০ জনের মধ্যে একজনেরও নাম নেই সেখানে। কেননা ডিবি যে তাকে আটক করে মিন্টু রোডে নিয়ে গিয়েছে তা চকবাজার থানা পুলিশের তখনও অজানা। জানা থাকলে তাকেও ঢুকিয়ে দিত মামলায়। পুলিশ দাবি করেছিল তারা এজাহারভুক্ত ১০ জনকেই গ্রেপ্তার করেছে, যা সত্য নয়। কারণ ইশতিয়াক আহমেদ মুন্না সিসিটিভি ফুটেজে দেখে করা মামলায় নেই। তারপর যা ঘটল তা সত্যিই নির্মম। ডিবি পুলিশের যখন এটা খেয়ালে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাই তাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্ত করাটাকেই পছন্দ করে ডিবি পুলিশ। কতটা নির্মম আমাদের প্রশাসনিক ব্যবস্থা। আসলে তৎকালীন ডিবি এসব কাজ বিনা সংকোচে করতে অভ্যস্ত ছিলেন। আবরারের বাবা বলেন, ওই সময় তাড়াহুড়ো করে পুলিশ আমাকে যা বলতে বলেছে আমি সেভাবেই মামলা করেছি। পুলিশ নিজেই আসামিদের শনাক্ত করে রেখেছিল, আমি শুধু মামলার কপিতে স্বাক্ষর করেছি। প্রশ্ন হলো, চকবাজার থানা পুলিশ কিভাবে ১৯ জনকে পেল? পুলিশ কিন্তু মামলা হওয়ার আগেই কয়েক দফায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সন্ধ্যার পর সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে। তখন পুলিশের সাথে বুয়েটের ৪-৫ জন শিক্ষার্থীও ছিল, যারা সন্দেহজনক কয়েকজনের নাম দেয়। একই সাথে কয়েকজনের নাম বাদও দেওয়া হয়। যাদের নাম দেওয়া হয়েছে তাদের ব্যাপারে তারা ছিল সন্দিহান, আর যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে তাদের ছিল আঞ্চলিক টান। যেমন সিসিটিভি ফুটেজে দৃশ্যমান চট্টগ্রামের সবাইকেই বাদ দেওয়া হয়েছে, ফুটেজে যার প্রমাণ আজও দেখা যায়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। হাসিনার কড়া নির্দেশে ডিবি পুলিশ ছিল অপতৎপর। তারা সন্দেহজনক সবাইকে জড়িত ধরেই এগোতে থাকে। শুধু তাই নয়, ঘটনাকে নাটকীয় করে তুলতে আসামি বাড়ানোর দিকে মনোযোগ দেয়। আটককৃত নিরপরাধীদের ব্যাপারে ভাবার সময় কিংবা দায় কোনোটাই তাদের ছিল না। দ্রুত চার্জশিট প্রস্তুত করাটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। তবে নিরপরাধ কয়েকজন যে আটক হয়েছে তা হলের অনেকেই জানত। তবুও তারা নীরব থাকে মূলত ৩টি কারণে। প্রথমত, আসামি বানিয়ে দিতে পারে এমন ভয়, কারণ তারা দেখেছে যে মামলার বাইরেও আটক চলছে। কেউ ফিরছে কেবল সাক্ষী হলে, নয়তো আসামি বানিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, অপরাধীদের ব্যাপারে কিছু বলতে গেলে সেই সুযোগে প্রকৃত অপরাধীদেরকেও ছেড়ে দিতে পারে এমন আশঙ্কায়। তৃতীয়ত, জনরোষানলে পড়ে যাওয়ার সম্ভাবনা তো আছেই। তাই তারা নিরাপত্তার দায়িত্ব সরকারের ডিবির উপরেই ছেড়ে দেয়। নিরপরাধীরা তো এমনিতেই ছাড়া পেয়ে যাবে, হয়তো চার্জশিটেই বাদ পড়বে। এইরকম নানা প্রত্যাশায় তারা নীরব থেকে যায়। এইদিকে বাদ দেওয়ার চিন্তা তো দূরের কথা, বরং ডিবি উল্টো নাটক সাজাতে ব্যস্ত। এই সময় বিখ্যাত নাট্যকার লেলিন ছিলেন দায়িত্বে। তিনি তৎকালীন ডিবির এডিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি ডিবি অফিসে প্রকৃত অপরাধীদের আফসোসের সাথে বলেন, একটা হাত বা একটা পা ভেঙে দিতি তাহলে তো কিছুই হতো না। তখন একজন উত্তর দেয়, আমি তো একটা আঙুল ভাঙলেও আর মারতাম না, এক ফোঁটা রক্ত বেরোলেও আর মারতাম না। যাই হোক, ডিবি নাটক সাজাতেই ব্যস্ত।
তারা ফেসবুক মেসেঞ্জার গ্রুপকে সিক্রেট মেসেঞ্জার গ্রুপ বলে নাটক করে। পরবর্তীতে দেখা যায় প্রত্যক্ষ সব সাক্ষীরাও এই মেসেঞ্জার গ্রুপেরই সদস্য। সম্প্রতি 6 সমন্বয়কের সাথে করা নাটক সবাই দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ার গ্র্যাজুয়েট সাহসী শিক্ষার্থীদেরকেই একজোট করে বাধ্য করে ফেলে জনগণের সামনে স্ক্রিপ্টেড স্টেটমেন্ট দিতে। দেশের জনগণ ডিবির এই নাটক মানেনি বলেই তারা ব্যর্থ হয়েছে। আবরার হত্যার তদন্তের সময় 37 দিন ব্যাপী চলে অনেক নাটক। তার মধ্যে সবচেয়ে বড় নাটক ছিল পরিকল্পনার নাটক। এই নাটক সাজাতে আবরারকে ডেকে আনতে পাঠানো 17 ব্যাচের ছাত্রসহ অনেককেই অভিযুক্ত করা অনেক সহজ হয়ে যায় ডিবির জন্য। বিক্ষিপ্ত জনগণকে এই নাটক খাওয়ানো ছিল বেশ সহজ। মূলত এই ঘটনা পরিক্রমায় ঘটছে। এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহু শিক্ষার্থীকে এভাবে মারধর করা হয়েছে। এই রকম বহু ভিকটিমকে আজও পাওয়া যাবে খোঁজ করলে। মারা যায়নি, কিন্তু মৃত্যুর কাছ থেকে কোনো রকমে বেঁচে ফিরেছে এমন ছাত্র সংখ্যাও অনেক। এমন নির্যাতনের মদতদাতা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও কেন্দ্রীয় নেতারা। কিন্তু তাদের নাম তো দূরের কথা, এমনকি ছাত্রলীগের নামও তদন্তের কোথাও রাখা হয়নি। মূলত তা আড়াল করতেই সাজানো হয়েছিল পরিকল্পনার নাটক, যেন এটাকে অন্যান্য পরিকল্পিত হত্যাকাণ্ডের মতোই চালিয়ে দেওয়া যায়। সাক্ষীদের জবানবন্দি এবং পোস্টমর্টেমের রিপোর্ট দেখলেই যে কেউ ধরতে পারবে এই পরিকল্পনার নাটক। এই নাটক সাজিয়ে আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ আনার কাজটি খুব সহজ হয়ে যায় ডিবির জন্য। এজাহারে 19 জন সহ মোট 25 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় ডিবি, যেখানে সরাসরি জড়িত বলা হয় 11 জনকে। বাকি 14 জনকে বলা হয় অন্যভাবে সম্পৃক্ত। কাউকে ছাড়া হয়নি হাসিনার নির্দেশে। অথচ কৌতূহলবশত যারা ঘটনাস্থলে গিয়েছিল তাদের বাদ দেওয়ার কথা বারবার বলে আসছিল ডিবি। চার্জশিট দিয়েছিল মাত্র 37 দিনে। আপত্তি তো দূরের কথা, উল্টো প্রশংসায় ভেসেছে শেখ হাসিনা এবং তার ডিবি পুলিশ। নিশ্ছিদ্র চার্জশিট নিশ্চিত করতে সহায়তা নেওয়া ছিল তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের, যা দেশের ইতিহাসে বিরল। এই মাহবুবে আলম পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নে যে কতটা পটু তা কে না জানে। হাসিনার নির্দেশ মতো মামলা পাঠানো হলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এটা খুব ভালো করেই সবার জানা আছে, জাস্টিস হ্যারিড ইজ জাস্টিস ব্যারিড। আলোচিত মামলাসহ রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্যই মূলত বৈষম্যমূলকভাবে গঠন করা হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এর মধ্যে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 ছিল হাসিনার পিওর ক্যাঙ্গার কোর্ট। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলাও পাঠানো হয়েছিল এই কোর্টে, যেখানে 49 জন আসামির সবাইকেই শাস্তি দেওয়া হয়েছিল। এই কোর্টকে নিঃসন্দেহে বলা যায় হাসিনার জল্লাদখানা। আবরার হত্যা মামলায় এই জল্লাদখানার বিচারক ছিলেন আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। তার কোনো সন্তান সন্ততি ছিল না, সে ছিল নিতান্তই জল্লাদ। ফাঁসির মঞ্চে জল্লাদকে আসামি দেখতে পারে না আসামির জমটুপি পরে থাকার কারণে। আর এই জল্লাদকে আসামি দেখতে পায়নি জল্লাদের করোনা প্রোটেকশনের কারণে। মামলা চলাকালীন সময়ে আদালতের নাটক ডিবির নাটককেও ছাড়িয়ে যায়। কাঠগড়ায় আসামিদের জায়গা হতো না বলে বানানো হলো নতুন খাঁচা। তাতেও সকলের জায়গা হতো না, কোনো রকমে গা ঘেঁষাঘেঁষি করে, যা ছিল সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। রায়ের আগে লাগানো হয় নতুন দৃষ্টি আকর্ষণ সাইনবোর্ড, যা আর কোনো কোর্টে নেই। হাউ এক্সাইটিং হি ওয়াজ। উল্টোপাল্টা বিচার করায় হাইকোর্টে ক্ষমাও চাইতে হয়েছে এই জল্লাদকে। ফেসবুকে তাপসের তোষামত করে নিয়মিত পোস্ট করতেন কামরুজ্জামান নামক এই জল্লাদ। তার নববর্ষের পোস্টটি দেখুন। শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার 14 জন আসামির সবাইকেই প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন এই জল্লাদ সাহেব। এই মামলাটিতেও অনেক নাটক হয়েছিল। যাই হোক, আবরার হত্যা মামলায় ট্রায়াল শুরু হলো। আসলে ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হয় নামে মাত্র, তবু আসামিদের সেখানে জেরা, যুক্তি, তর্ক উপস্থাপন করতে হয়। এই জল্লাদ নিরপরাধ আসামিদের জোরালো জেরা, যুক্তি উপস্থাপনকে বাধা দিতেন, স্টেনোগ্রাফারকে লিখতে বারণ করতেন। সাক্ষ্য গ্রহণে অনিয়মের ফলে এক সময় অতিষ্ঠ হয়ে নিরুপায় আসামিরা শরণাপন্ন হয় হাইকোর্টের। ঠিক এই সময় জল্লাদ ফেসবুকে পোস্ট করে বিক্ষিপ্ত জনগণের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেন। পরবর্তীতে আজ্ঞাবহ হাইকোর্ট আদালত পরিবর্তনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। ফলে ক্ষুব্ধ জল্লাদের সামনে আসামিরা হয়ে পড়ে আরও নিরুপায়।
হাসিনার নির্দেশে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য মোশাররফ হোসেন কাজলকে নিয়োগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। এই কাজল ছিলেন পিলখানা বিডিআর বিদ্রোহ মামলার পিপি, ছিলেন দুদকের পিপি। তার কাজ ছিল পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা। তার সঙ্গে তৎকালীন আইনমন্ত্রীর সখ্যতা ছিল অনেক। তিনি বিচারকদের সাথে নিয়মিতই ধমকের সুরে কথা বলতেন। বুয়েটের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছিল এহসানুল হক সমাজিকে। এদিকে বুয়েট প্রশাসন আবরারের হত্যাকাণ্ড থেকে নিজেদের বাঁচাতে সর্বদা ছিল সজাগ ও সতর্ক। শুধু কি তাই, বুয়েটের প্রশাসন এই মামলায় ৫৫ লাখ টাকা খরচ করেছে শুধুমাত্র নিজেদের এই হত্যার দায় থেকে রক্ষা পাওয়ার জন্য। যাই হোক, শুধুমাত্র বুয়েট প্রশাসনের যাবতীয় অসাধু কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে শীঘ্রই আলাদা করে একটি ভিডিও তৈরি করা হবে। আবু আবদুল্লাহ ছিলেন আইনমন্ত্রীর এলাকার ও আস্থাভাজন চরম অযোগ্য একজন আইনজীবী। এই আইনজীবী ক্ষমতার দাপটে এজলাসে সর্বদাই হইচই করতেন। সাক্ষীদের জেরা করার সময় উত্তর বলে দিতেন। তিনি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার পিপি ছিলেন। পিলখানা বিডিআর বিদ্রোহ মামলারও পিপি ছিলেন। আর্গুমেন্টের সময় এদের প্রত্যেকের অন্যতম মুখস্থ যুক্তি ছিল হাসিনার নির্দেশে সর্বোচ্চ শাস্তি দেওয়ার প্রস্তুতি। ঘটনার পরপরই রায় দিয়ে দিয়েছিলেন হাসিনা। বিচারক তার রায়ের কপিতে সে কথাই খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ঘটনার পর গণভবনে আবরারের পরিবারকে ডেকেও সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাই বলে অপরাধ নিরপরাধ বাছাই না করেই। দ্বিতীয়ত, বিচারক নিরপেক্ষ ছিলেন না। বোঝা যাচ্ছিল তার রায় রেডি। দ্রুত রায় দিয়ে ঠান্ডা করতে হবে দেশের জনগণকে। তার অস্বাভাবিক আচরণ দেখে অনাস্থা জানিয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিল আসামিরা। কিন্তু হাসিনার নির্দেশে হাইকোর্ট আবেদন খারিজ করে জল্লাদের কাছে ফেরত পাঠান। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ রায়ের মাঝেই লক্ষ্য করা যায়। তৃতীয়ত, এটা ছিল নিতান্তই একটি মিডিয়া ট্রায়াল। এমন রায়ে শেখ হাসিনা খুশি, আইনমন্ত্রী খুশি, আবরারের পরিবার খুশি, বুয়েটের শিক্ষার্থীরা খুশি, দেশের জনগণ খুশি। শেখ হাসিনা ন্যায় বিচার করেছেন। শেখ হাসিনাকে ধন্যবাদ। শেখ হাসিনার কথা রেখেছে। অখুশি হয়তো ২৫ জনের সে, যে ঘটনার সাথে একদমই সম্পৃক্ত ছিল না। অখুশি হয়তো সে, যে আবরারের মৃত্যুর পর ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অখুশি সে, যে আবরারকে বাঁচাতে গিয়েছিল। অখুশি সে, যে ছুটে গিয়েছিল স্ট্রেচার আনতে। অবাক হচ্ছেন? ২৫ জনের মধ্যে এমন লোক থাকা অসম্ভব নয়। এর আগে এইভাবে কাউকে ফাঁসি দেয়নি হাসিনা। রত্নগর্ভা আবরারের মা চেয়েছিলেন অপরাধের ধরন অনুযায়ী বিচার। পরে দেখা গেল মায়ের চেয়েও বেশি দরদ স্বজনহারা হাসিনার। আসলে নিরপরাধ কাউকে ফাঁসি দিলে হাসিনার কিচ্ছু যায় না, বরং আসে। এরা তো ডিসপসিবল। এরা তো হেলমেট পরে মাঠে নামে না। এদের শাহবাগেও কাজে আসে না। এরা তো শুধু নাম্বার। ৫টার জায়গায় 10টা ফাঁসি দিলে পাবলিকই খুশি থাকবে। 10টার জায়গায় 20টা ফাঁসি দিলে তো কথাই নেই। মানুষের মুখ বন্ধ করা যাবে। আবরারের ফ্যামিলি কোনোভাবেই আপত্তি করতে পারবে না। তাহলে পাবলিকেরও আপত্তি করার কোনো সুযোগ থাকবে না। বরং পাবলিককে বলা যাবে দেশের আইনের শাসন আছে। আসলে কি হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন? অন্যায়ভাবে কাউকে ফাঁসিতে দেয়নি হাসিনা। যদি এই গণ অভ্যুত্থান সফল না হতো, তাহলে কত সমন্বয়ককে যে ফাঁসিতে ঝুলতে হতো তা কে জানে। আমরা এখানে অভিযুক্ত সবাইকে গিল্ট আনটিল ইনোসেন্ট বলে ধরে নিয়ে ইনোসেন্ট প্রমাণ করব। যদিও বিচারের নিয়ম কিন্তু ইনোসেন্ট আনটিল গিল্ট। হোয়াট অ্যান আইরনি। যাই হোক, শুরু করা যাক। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত মোট ২৫ জনকে শনাক্ত করেছে এডিটর। একজনকে আনআইডেন্টিফাইড বলা হলেও একটু পরে তাকেও শনাক্ত করা হয়েছে। আবার একজনকে সন্দেহজনক মনে না করায় আনইনভলভড পার্সন বলা হয়েছে। এছাড়াও পুনরাবৃত্তি রোধে কিংবা সন্দেহজনক না হওয়ায় অনেকের ব্যাপারেই কিছু বলা হয়নি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ২৫ জন আর সাজাপ্রাপ্ত ২৫ জন কিন্তু সেম না। এখান থেকে ৫ জনকে বাদ দেওয়া হয়েছে, আর ফুটেজের বাইরে থেকে ৫ জনকে ঢোকানো হয়েছে। এ বিষয়ে এখনই স্পষ্ট করা হবে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে ১৮ জনের নাম দেয় বুয়েটের কয়েকজন শিক্ষার্থী। ফুটেজ এডিটর ২৫ জনকে ইনভলভড হিসাবে শনাক্ত করার পর তারা কেন ৭ জনকে বাদ দিল?
কিসের ভিত্তিতে দিল? তারা তো তখনও কিছু জানতো না। যদি তারা স্বচ্ছ থাকতো তাহলে তো সন্দেহজনক 25 জনের নামই দিত। আর যদি তদন্ত করে বাদ দিয়ে থাকে তাহলে ডিবি কিভাবে বাদ দেওয়া 7 জনের মধ্যেই হত্যাকাণ্ডের মূল হোতাকে পেল? আসলে তারা তাদের ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নাম দিয়েছিল। আর এটা খুবই স্পষ্ট যে সন্দেহজনক অপরাধীদের শনাক্তকরণে তাদের আঞ্চলিক প্রীতি, ডিপার্টমেন্ট প্রীতি, বহির্গমন শত্রুতা ইত্যাদির মারাত্মক প্রভাব ছিল। বুয়েটের তদন্তে তো কেউ বাদ যায়নি, সবাইকে বহিষ্কার করা হয়েছিল। শৃঙ্খলা ভঙ্গকারী বলে ওই 7 জনকে সাময়িক বহিষ্কার করেছিল বুয়েট। আবার একই ভূমিকা পালনকারী কয়েকজনের নাম ডিবির অটো চার্জশিটে আসায় স্থায়ী বহিষ্কার। শুধু কি তাই, একই ভূমিকা পালন করে কেউ হয়েছে সাক্ষী, কেউ হয়েছে ফাঁসির আসামি। ইসমাইল, অভি, সাইফুল আর গালিব হয়ে গেল সাক্ষী। আবরারকে বাঁচাতে চাওয়া মুয়াজ হয়ে গেল আসামি। হাসপাতালে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালানো আকাশ কি অন্যায় করেছিল সেদিন? আবরারের মতো মানুষকে সাহায্য করার কাজটাই তো করে আসছিল সে। ফলশ্রুতিতে উঠতি পরিবারকে আজ কোথায় ঠেলে দিতে হলো? প্রথমে না জানলেও পরবর্তীতে জানার পর কেন চুপ থাকা হলো? অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে নিরপরাধীদের বলি দেওয়ার মন মানসিকতা থেকে বের হয়ে আসার সময় এখন এসে গেছে। এখন স্লোগান হোক, অপরাধীরা শাস্তি পাক, নিরপরাধীরা মুক্তি পাক। জিসান সম্পর্কে কিছু কথা না বললেই নয়। সে ছিল ট্রিপলি 16 ব্যাচের, আর আবরার ছিল ট্রিপলি 17 ব্যাচের। একই হলের এবং একই ডিপার্টমেন্টের ইমিডিয়েট জুনিয়র হওয়ায় আবরার ছিল জিসানের ঘনিষ্ঠ জুনিয়র। সেদিন রাতে আবরারকে মারছে শুনে সে রাত 2:18 আবরারকে বাঁচাতে যায় ঘটনাস্থলে। আবরারকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে মাত্র 10 মিনিট ঘটনাস্থলে অবস্থান করে। পরবর্তীতে সিঁড়ির ল্যান্ডিংয়ে যখন অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করা হচ্ছিল তখন আবরারকে প্রাথমিক চিকিৎসাও করে এই জিসান। একজন সাক্ষীর জবানবন্দিতে তা সুস্পষ্ট। এছাড়াও পুরো ঘটনায় জিসানের কোনো ভূমিকা খুঁজে পাওয়া যায় না। সে এই ঘটনায় সন্দেহাতীতভাবে নিরপরাধ, অথচ আইনে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে হয়, তা না হলে শাস্তি দেওয়া যায় না। এই জিসানকে প্রথম এজাহারভুক্ত করা হয় সন্দেহভাজন হিসাবে। পরে ডিবি পুলিশ তাকে অটো চার্জশিটভুক্ত করে। সবশেষে আদালত ফাঁকা অভিযোগেই মৃত্যুদণ্ড প্রদান করে। এই মামলায় 19 জনের নামে এজাহার করা হয়েছিল। 18 জনকে পেলাম সিসিটিভি ফুটেজ থেকে, আর একজনকে ঢুকানো হলো যে কিনা সিসিটিভি ফুটেজেই নেই। প্রশ্ন হলো, সিসিটিভি ফুটেজ দেখা করা মামলায় সিসিটিভি ফুটেজে নেই এমন একজন ঢুকলো কি করে? কেই বা ঢুকালো? কেন ঢুকালো? 7 আগস্ট খুব সকালবেলা শেখ হাসিনার কড়া নির্দেশে অপতৎপর পুলিশ এলোপাথারি অভিযান চালায়। এলোপাথারি এই অভিযানে সকাল 8টায় তাকে আটক করে চকবাজার থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যার পর দায়ের করা এজাহারে পুলিশ তার নাম ঢুকিয়ে দেয়। এই কাজে পুলিশ কতটুকু দক্ষ আর পটু তা নিশ্চয়ই এখনো কারো অজানা নয়। তার বিরুদ্ধে সত্য তো দূরের কথা, কোনো প্রকার মিথ্যা অভিযোগও নেই। তবুও ডিবি তাকে চার্জশিটভুক্ত করে। পরবর্তীতে ক্যাঙ্গারো কোর্টে তার যাবজ্জীবন সাজাও হয়। এজাহারভুক্ত সবাইকে ডিবি চার্জশিটে ঢুকায়। ফুটেজ দেখে এই 7 জনকে গ্রেপ্তারের অভিযানে নামে ডিবি। 2 জনকে গ্রেপ্তার করে চার্জশিটে ঢুকানো হয়। ফুটেজে নেই এমন আরও 4 জনকে ঢুকানো হয় চার্জশিটে, যার মধ্যে একজন হলো ইস্তিয়াক আহমেদ মুন্না। সে ছিল তার হবিগঞ্জের বাড়িতে রাসেল দিলরুবার বিয়ের অনুষ্ঠানে। বিয়ে শেষে ভোর 4:20 হলে আসে এবং ডিবির এলোপাথারি অভিযানে দুপুরবেলা আটক হয়। কোনো প্রকার সম্পৃক্ততা না পাওয়া সত্ত্বেও সে চার্জশিটভুক্ত হয়। কোনো সাক্ষ্য প্রমাণ না থাকা সত্ত্বেও হাসিনার ক্যাঙ্গারো কোর্টে তার যাবজ্জীবন সাজা হয়। মূলত এলোপাথারি আটক হওয়াতেই সে অন্যায়ভাবে 5 বছর যাবৎ জেলে আছে। এই 5 জনের 4 জনকে খুঁজে পায় ডিবি, তাদের সাক্ষী বানায়। পুলিশের কথা মতো সাক্ষী দিয়ে তারা স্থায়ী খালাস পায়। বিটুকে খুঁজে পাওয়া যায়নি বলে আসামিও না, সাক্ষীও না। এদের মতো একই ভূমিকা পালনকারী কিংবা আরও কম কয়েকজন নির্দোষ ছেলের নাম এজাহারে আসায় আজ তারা ফাঁসির আসামি, এবং তাদের অনেকের পরিবার খুনের মিথ্যা কলঙ্ক বয়ে বেড়াচ্ছে। একই ভূমিকায় কিছু প্রমাণ দেখুন, তারা একই গ্রুপের মেম্বার।
গলায় গলায় ভাব করে আসা দুজনের একজন সাক্ষী আর অন্যজনের ফাঁসি। নেতা সাক্ষী, কর্মীদের ফাঁসি। হাসপাতালে নেওয়া দৃশ্যকে লাশ সরানোর কথা বলে আবরারকে বাঁচাতে চাওয়া কয়েকজন ছেলেকে নির্মমভাবে ফাঁসানো হয়েছে। সাক্ষী সাইফুলের জবানবন্দিতে তা স্পষ্ট। হাসপাতালে নেওয়া দৃশ্যকে লাশ সরানোর কথা বলে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে চালানো হয়েছে। অনেককেই জড়ানো হয়েছে অন্যায়ভাবে। নির্দোষ একজন আফসোস করতেই পারে, চট্টগ্রামের ছেলে হলে হয়তো আজ ফাঁসির আসামি হতাম না, বড় ইঞ্জিনিয়ার হতে পারতাম। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান চট্টগ্রামের ছাত্ররা তাদের আঞ্চলিক পরিচয়ের কারণে আসামি না হয়ে সাক্ষী। স্ট্রেঞ্জ ব্যাপার মনে হচ্ছে। প্রত্যক্ষ সাক্ষীদের প্রায় সবাই চট্টগ্রামের। সিসিটিভি ফুটেজে আইডেন্টিফাই 25 জনের মধ্যে 20 জন চার্জশিটভুক্ত, 4 জন সাক্ষী আর বাকি একজন হলো বিটু। পুলিশ খুঁজে পায়নি বলে আজ সে আসামিও না, সাক্ষীও না। 2 বছর পালিয়ে থেকে 2021 সালে ক্লাসে ফিরলে আন্দোলন করা হয়। পুনরায় 2023 সালে ক্লাসে ফিরলে আবার আন্দোলন করা হয়। প্রশ্ন হলো, বিটু নির্দোষ হলে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হলো? কেন বারবার আন্দোলন করে হয়রানি করা হলো? আর যদি অপরাধী হয় তাহলে তার নাম বাদ দিল কে? বিটু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্ভুল চার্জশিটে নেই কেন? আসলে সুষ্ঠুভাবে তদন্ত করলে দেখা যাবে 25 জনের মধ্যে অনেকেই নির্দোষ। প্রকৃত দোষীরা সুস্পষ্ট হওয়া সত্ত্বেও এমনভাবে অভিযুক্তদের সংখ্যা বাড়ানো হয়েছে যেন এরা বইয়ের ছাত্র কিংবা মানুষই না, বরং একটা সংখ্যা মাত্র। শেখ হাসিনা মাত্র 37 দিনে চার্জশিট দিয়েছিল। বর্তমানে জনতার সরকার চাইলে 15 দিনে একটা তদন্ত করতে পারবে। প্রয়োজনে আবরার হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে জাতিসংঘ থেকে প্রতিনিধি দল নিয়ে আসা হোক। দেশের সকল মানুষের মতো অভিযুক্ত নিরপরাধীদের পরিবারও ন্যায় বিচার চায়। অবশেষে বলবো, আবরার হয়ে গেল শেখ হাসিনা সহ অনেকের রাজনৈতিক প্রতীক। অথচ আবরার তো হওয়া উচিত ছিল ইনসাফের প্রতীক। কোনো অপরাধী যেন ছাড়া না পায়, আর কোনো নিরপরাধী ব্যক্তি যেন শাস্তি না পায়, আবার কোনো অপরাধী ব্যক্তি যেন তার অপরাধের চেয়ে বেশি শাস্তি না পায়। এটাই তো ইনসাফ।